বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমাদের হিসাব বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল নাম্বার 1। দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল নাম্বার 1। দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল নাম্বার 1-এ কী দেওয়া আছে দেখেন। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে ঘটনাসমূহ সংঘটিত হয়েছে। তার ব্যবসা প্রতিষ্ঠানে 2017 সালের ডিসেম্বর মাসে এই লেনদেনগুলো সংঘটিত হয়েছে। তো ডিসেম্বর 1 তারিখে কী হয়েছে? 5 লক্ষ টাকা ব্যবসা নিয়ে সে ব্যবসা শুরু করলো। 5 লক্ষ টাকা ব্যবসা নিয়ে সে শুরু করলো। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা নিয়ে ব্যবসা শুরু করলো কেন? আপনারা বুঝি আমার এই ভুলগুলো দিতে পারতেছেন না তো হইল। আচ্ছা, ডিসেম্বরের 3 তারিখ। আচ্ছা, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা কি লেনদেন না লেনদেন নয়? লেনদেন। কেমন? কেন লেনদেন? এটা ব্যবসায়ে নতুন করে টাকা আনয়ন করা হয়েছে এবং ব্যবসায়ে টাকা প্রবেশ করছে। নগদান হিসাবে আমরা এটা একটা এন্ট্রি পাবো, ঠিক আছে। আবার মূলধন, মালিক আমাকে কিছু টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে দিছে, তাইলে এটা মালিকের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং প্রতিষ্ঠানের এখানে দায়বদ্ধতাও আছে, আবার প্রতিষ্ঠানে কিছু টাকা প্রবেশও করছে, এই জন্য এটি একটি লেনদেন। আচ্ছা, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। আমি ক্যাশ থেকে 50,000 টাকা নিয়ে গিয়ে ব্যাংকে রাখছি, তাহলে ব্যাংকের সাথে আমার একটা লেনদেন সংগঠিত এখানে হয়েছে। সো এটা লেনদেন। তারপর হচ্ছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, এটা একটা লেনদেন, ঠিক আছে। কারণ কি? কারণ আপনি প্রতিষ্ঠানে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাল ক্রয় করে আনছেন। সেটা ধারে হইতে পারে, কিন্তু ক্রয় করে আনছেন, মাল প্রবেশ করছে এবং খরচ বৃদ্ধি পাইছে। আপনার প্রতিষ্ঠানের কী বৃদ্ধি পাইছে? ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পেল। এরপরে আসেন নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা, বিক্রয় করার কারণে আয় বৃদ্ধি পায় এবং নগদ টাকা বিক্রি করছে, তাই নগদ টাকাও বৃদ্ধি পাইছে। তো এতে করে আমাদের কি হইল? লেনদেন সম্পন্ন হইল একটা প্রতিষ্ঠানে। ওকে, এটাও লেনদেন। মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলো। মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। এখানে প্রাতিষ্ঠানিক কোনো লেনদেন সংগঠিত হয় নাই, মানে প্রতিষ্ঠান এখানে কোনো সুবিধাও লাভ করে নাই, আবার সুবিধা প্রদানও করে নাই। সো এটি লেনদেন নয়। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে। এখানে প্রতিষ্ঠান কিছু আসবাবপত্র ক্রয় করবে এরকম বলে একজনকে ফরমাইশ দিছে, অর্ডার দিছে, বাট সে এখনও আসবাবপত্রটা ক্রয় করেনি। সো এটি লেনদেন হবে না, কারণ এখন সুবিধা আদান প্রদান এখনও হয় নাই, শুধুমাত্র মৌখিকভাবে একটা জিনিস বলা হয়েছে। সো এটি লেনদেন নয়। পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। পাওনাদারকে আপনি টাকা সে আপনার কাছে পাবে, আপনি তাকে টাকাটা দিয়ে দিয়েছেন। এটি প্রতিষ্ঠান পাওনাদারকে টাকাটা দিয়ে দেওয়ার কারণে প্রাতিষ্ঠানিক একটা লেনদেন সম্পন্ন হয়েছে। কথা বুঝে গেছে? ওকে, তাহলে ক নাম্বার বলছে কি? ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আপনাদের কাজ হবে এখানে, যেমন এখানে ক নাম্বার দিয়ে লিখবেন যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ। এখন এটা আপনারা কি করবেন? এটা জাস্ট আপনি লিখে দিলেও কিন্তু হয়, কিন্তু আপনি এভাবে না লিখে দিয়ে সুন্দর করে একটা বক্স করবেন, ঠিক আছে। বক্স করে সেখানে সুন্দর করে লিখে দিবেন। এই পরিমাণটা এখানে লিখবেন, বিবরণটা আপনি এখানে লিখবেন, তারিখটা আপনি এখানে লিখবেন। এখানে কি লিখবেন? তারিখ। তো এখানে লেনদেন নয়, হিসাবের বিবরণ, মোট টাকা বা পরিমাণ যেটাই হোক। তো আমাদের লেনদেন নয় এমন 15 তারিখে একটা ডিসেম্বর 2017 ডিসেম্বর 15 নাকি ডিসেম্বর 10 তারিখে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলো।
মালিক ব্যাংক হতে ব্যক্তিগতটা লিখলে আরো ভালো হবে, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। কত টাকা? 40,000 টাকা। বুঝছেন সবাই? এরপরে 15 নম্বরে আসবাবপত্র ক্রয়ের একটা ফরমাইশ প্রদান করা হয়েছে। তাহলে আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান কত হাজার টাকা? 45,000 টাকা। এই দুটা লেনদেন নয়, সো আমরা এটাকে এখানে শেষ করে দিব 85,000 টাকা। তাহলে মোট পরিমাণ কত বের হইল? 85,000 টাকা। এইটা এইভাবে করে আপনারা সুন্দর করে একটা বক্স করে সেখানে দিয়ে দিবেন। বুঝছেন সবাই? এরপরে খ নাম্বার কি বলছে? ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার ব্যাখ্যা কারণ সহ ব্যাখ্যা লিখো। আচ্ছা, সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা কি হতে পারে? পারবেন আপনারা সবাই? কথা বলো না, কেউ পারবেন না? এতক্ষণ আমরা কারণ বলি নাই, মুখে বলি নাই, কথা বলো না। হ্যাঁ, এই যে লেনদেন নাকি লেনদেন নয়, এটার ব্যাখ্যা আপনারা পড়ছিলেন না? এখানে পরিমাণটা লিখিয়ে দিবেন। এখানে আপনারা লিখবেন উপরে যে লেনদেন সমূহের সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা। লেনদেন সমূহের সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। যাই হোক, প্রথমে হচ্ছে তারিখ, তারপর হচ্ছে লেনদেন, মানে এটা লেনদেন কিনা, ঠিক আছে নি? আচ্ছা, এরপরে হচ্ছে কারণ, কারণ ব্যাখ্যা, পরিমাণ। বুঝছেন কথা? এইভাবে একটা বক্স তৈরি করবেন। এইসব বক্সগুলো নির্ধারিত কিছু নয়, এটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া। যেমন ডিসেম্বরের 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ এটা লেনদেন। আচ্ছা, ডিসেম্বরের 1 তারিখে কী কাজ হয়েছে? মূলধন হিসাবে ব্যবসায় নগদ টাকা আনয়ন করা হলো। ঠিক আছে, মূলধন হিসাবে নগদ টাকা প্রতিষ্ঠানে আনয়ন করা হয়েছে। এতে কি হইল? সমীকরণে কি হবে বলুন তো? এটা সমীকরণে এটা কি কোনো প্রভাব বিস্তার করবে? কথা বলে না। নগদ টাকা বৃদ্ধি পাবে না, তার মানে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি করবে এবং দায় বৃদ্ধি পাবে নাকি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে না? অথবা আপনি দায় না লিখে মালিকানা সত্ত্ব লিখেন, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। বুঝছেননি? এই শেষ, মানে ব্যাখ্যাটা দিবেন আর কি। অ্যামাউন্টটা কত? 5 লক্ষ টাকা। শেষ। এরপরে কি? ডিসেম্বরের ক তারিখ? 3 তারিখ, এটাও লেনদেন। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন, এতে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে।
ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো কি হলো এটা তাহলে? ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো, অ্যাকাউন্টটা নাকি হিসাব খোলা হলে সুন্দর হবে আরও বেশি। হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো, এতে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, প্রতিষ্ঠানের সম্পদ, এটা ব্র্যাকেটে নগদ লিখে দিচ্ছি, সম্পদ হ্রাস পেয়েছে নাকি? নগদ টাকা হ্রাস পেয়েছে না? নগদ টাকা চলে গেছে না? নগদ বা সম্পদ হ্রাস পেয়েছে এবং সম্পদ ব্যাংক বৃদ্ধি পেয়েছে। সম্পত্তি হ্রাস পেল, আবার সম্পত্তি বৃদ্ধি। বুঝছেন সবাই? কত টাকা? 50,000 টাকা। এরপরে কি 5 নম্বরে কি বলছে? ধারে পণ্য ক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো। আচ্ছা, এটাও লেনদেন। ধারে পণ্য ক্রয় করার কারণে প্রতিষ্ঠানে কি হলো? খরচ বৃদ্ধি পেল এবং এতে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। ধারে পণ্য ক্রয়ের কারণে আর্থিক অবস্থার পরিবর্তন এবং প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেল। ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রভাবটা কি হইল? সমীকরণে কি কি সমস্যা হইল? এখানে যেহেতু ধারে, এই জন্য প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেল, দায় বৃদ্ধি এবং খরচ, ক্রয় না, ক্রয় করলে মালিকানা সত্ত্বে আমরা খরচ হিসাবে লিখি না, খরচ বৃদ্ধি পেল। বুঝি না? না, এটা তো আগে আমরা বিবরণ দিছি, আর্থিক অবস্থার পরিবর্তন এবং প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেল। তো পরে দিয়ে আমরা এটার খরচ বৃদ্ধি পেল এবং আচ্ছা এটার সাথে তো সংযুক্ত করে লিখে দিতে পারি না, এবং দায় বৃদ্ধি পেল। পরিবর্তন এবং প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেল এবং দায় বৃদ্ধি পেল। বুঝছেননি? কত টাকা? 25,000 টাকা। এরপরে কি বলছে পড়েন? কিচ্ছু শুনছিনি। 7 নগদে পণ্য বিক্রি করছে নাকি? নগদে পণ্য বিক্রি করার কারণে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। কি ঘটছে? নগদে পণ্য বিক্রয় করায় নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পেল এবং আয় মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। বুঝছেন? নগদে পণ্য বিক্রয় করায় নগদ অর্থ বা সম্পদ বৃদ্ধি পেল এবং আয়, সেটা আমি মালিকানা সত্ত্ব দিয়ে দিছি ব্র্যাকেটে যাতে বুঝতে সমস্যা না হয়, বৃদ্ধি পেল। বুঝছেন সবাই? কত টাকা? 45,000 টাকা। এরপরে কি বলছে? এরপরে 10 নম্বরটা লেনদেন নয়। আমরা এখান দিয়ে
বক্স করব লেনদেন নয়। এতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ নিল বা ঋণ গ্রহণ করল। এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। বুঝছেন? এতে পরিবর্তন হয়নি, এখানে শেষ। তাইলে এবার 15 নাম্বারটা আমরা উপর দিয়ে লিখে দিব। 15 নাম্বারটা কি বলছে? এখানে এটা লেনদেন নয়। কি করব তাহলে আমরা? এটা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। ঠিক আছে? এরপরে কি? ডিসেম্বর 20 তারিখ লেনদেন। বুঝছেন? কি হবে? পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করায় নগদ বা সম্পদ হ্রাস পেয়েছে নাকি, এবং দায় হ্রাস পেয়েছে। বুঝছেন সবাই? কত হাজার টাকা? 15,000 টাকা। ওটা আমরা লিখবো না, ওটা তো আমাদের লেনদেন নয়। আচ্ছা, হয়েছে। তাহলে আমাদের খ নাম্বারটা সবাই বুঝছেন কি না? গ নাম্বারটা কি বলছে? হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। এটা হচ্ছে যখনই আপনাকে লেনদেনের প্রভাব সম্পর্কে বলবে তখন আপনি কি করবেন? কথা বলে না। লেনদেনের প্রভাব করেন না আপনারা? কি বলেন না কেন? তাহলে সমীকরণে লেনদেনগুলো আমরা বসাবো। রেসপন্স না করলে আমার তো মনে হচ্ছে না আপনারা পারেন। হ্যাঁ, এরপরেও কথা কয় না, পারেন না? 35টা করেন নাই, তাই না? তো তাহলে কথা বলেন না কি জন্য? সমীকরণে লেনদেনের প্রভাব। প্রথমে আমরা সমীকরণের ঘরটা আঁকবো লেনদেন প্রভাব দেখানোর জন্য।
প্রথমে আমাদের ঘরটা হবে কি তারিখ, তারপর কি উদ্ধৃত্ত, তারপর এখানে সম্পত্তির জন্য ঘর থাকবে সম্পদ, এরপরে ওই পাশে হচ্ছে দায় যোগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ভিতরে ঘর আসবে মূলধন, এর সাথে আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে এবং উত্তোলন বিয়োগ হবে। তারপর এর পাশে আমরা মন্তব্য লিখবো। এই মন্তব্য ঘরটা হচ্ছে শুধুমাত্র মালিকানা সত্ত্বের জন্য। কিসের জন্য? শুধুমাত্র মালিকানা সত্ত্বের ব্যবহার করার জন্য। আচ্ছা, এরপরে আসেন তারিখ। প্রথম প্রশ্নটা পড়েন। এখানে মূলধন, ঠিক আছে না? তো মূলধন যেহেতু প্রতিষ্ঠানে আনয়ন করা হয়েছে, তাহলে এটা নগদের ঘরে টাকা বসবে 5 লক্ষ টাকা এবং মূলধন হিসেবে 5 লক্ষ টাকা। বুঝতেছেন? এটা পাশে দিয়া মূলধন লিখে দিবেন। বুঝছেন? মন্তব্যের ঘরে এই ঘরের কাজ শেষ। এরপরে কত নাম্বার? 3 নাম্বার। উদ্বৃত্তের ঘরগুলো টাকাটা আমরা বসাই দিব। এখানে যেহেতু কোনো ক্যালকুলেশন হয় নাই, সরাসরি যত টাকা আছে তত টাকাই বসে যাবে। এরপরে হচ্ছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। ব্যাংকে যখন আমি হিসাবটা খুলছি আমার নগদ টাকা কমে গেছে, সো নগদান থেকে 50,000 টাকা বিয়োগ, ব্যাংকের ঘরে 50,000 টাকা যোগ করে দিব আমি। ব্যাংক কিন্তু দোনো পাশেই বসতে পারে, সম্পদের ঘরে দায়ের ঘরেও। যেহেতু এটা আমরা হিসাব খুলছি, সো এটা দায় নয়, এটা আমাদের সম্পদ। সো ব্যাংকের ঘরে 50,000 টাকা বৃদ্ধি পাবে। বুঝছেন? এরপরে উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত যা আছে তাই থেকে যাবে। এখানে 50,000 টাকা, এখানে 4,50,000 টাকা, ঠিক আছে? ওকে। এরপরে কত তারিখ? 5 তারিখে কি? ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয় করার কারণে আপনার খরচ বৃদ্ধি পাইছে। খরচ বৃদ্ধি পেলে আমরা কোথায় বসাই? এই যে মালিকানা সত্ত্বে আমরা 25,000 টাকা বিয়োগ করে দিব। বুঝছেন এটা? এই যে মাইনাস ব্যয়, আমি পাশে দিয়ে লিখে দিব যে এটা ব্যয়। আচ্ছা, ধারে বিক্রি করার কারণে, ক্রয় করার কারণে কি হয়েছে? আমার পাওনাদার বেড়ে গেছে, তার মানে দায় বৃদ্ধি পেয়েছে। পাওনাদার 25,000 টাকা যোগ হবে নাকি? পাওনাদার বৃদ্ধি পেলে যোগ হবে। ওকে, তাহলে এরপরে কি আছে পড়েন। আমরা এখানে একটা জিনিস বারবার খেয়াল করব যে প্রত্যেকটা লাইনে আমাদের দোনো পাশ সমান হয়েছে কিনা। প্রত্যেকটা লাইনে দোনো পাশ সমান হচ্ছে কিনা। দেখেন এই পাশে 50,000 যোগ 50,000 বিয়োগ, সো 0। এই পাশেও 0। এ পাশে 25,000 টাকা যোগ 25,000 টাকা বিয়োগ, এ পাশে কিছু নাই, 0 0। কথা বুঝছেন? উভয় পাশে যাতে আমাদের মিলে যায় খেয়াল রাখবেন। উদ্বৃত্তের দিকে খেয়াল করেন, 4,75,000 টাকা 25,000 টাকা সব মিলে 5 লক্ষ টাকা। দেখেন এখানে 50,000 টাকা, এখানে 4,50,000 টাকা, তাহলে কি মিলল? 5 লক্ষ টাকা। এরপরে কত কি বলছে? নগদে পণ্য বিক্রয়। আচ্ছা, বিক্রয় করার কারণে কি হয়? আয় বৃদ্ধি পায়। বিক্রয় করার কারণে কি হয়? আয় বৃদ্ধি পায়। বিক্রয় করছি কত টাকার? 45,000 টাকা। আয় বৃদ্ধি করার কারণে মালিকানা সত্ত্বে যোগ হবে 45,000 টাকা যোগ, এটা আয়। ওকে। আর যেহেতু নগদ টাকায় বিক্রি করছি, নগদ টাকা বৃদ্ধি পাবে 45,000 টাকা। বুঝছেন সবাই? আচ্ছা, এবার এখানে কত হবে? 4,20,000 টাকা। এখানে 25,000 টাকা, এখানে 50,000 টাকা, এখানে হচ্ছে 95,000 টাকা। সরি, হ্যাঁ, 5,20,000 টাকা। তাহলে দেখেন দোনো পাশ সমান হয়েছে কিনা? হয়েছে। আচ্ছা, এরপরে কত নাম্বার?
এরপরে 10 নাম্বার এবং 11 নাম্বার আমাদের লেনদেন নয়, সো এগুলো হিসাবে আসবে না। 20 নাম্বারে চলে যাব। 20 নাম্বারে কি বলছে? পাওনাদারকে পরিশোধ করছি। পরিশোধ করা মানে কি? আমার পকেট থেকে টাকা চলে গেছে, সো নগদ টাকা থেকে বাদ। 15,000 টাকা নগদ থেকে বাদ। পাওনাদার যেহেতু টাকা পরিশোধ করে ফেলছি, সে কমে গেছে, কমে গেলে পাওনাদার থেকে বাদ। বুঝছেন সবাই? তাহলে আমাদের এখানে উদ্বৃত্ত 5,20,000, এখানে হচ্ছে 10,000, এখানে হচ্ছে 50,000, এখানে হচ্ছে কত? 80,000, 4 লক্ষ। দেখেন এবার দোনো পাশ সমান হয়েছে কিনা। আমরা এখানে মোট উদ্বৃত্ত নির্ণয় করে ফেলব। মোট দোনো পাশে মোট কত হয় দেখেন, বলেন? 5,30,000। এ পাশে কত? 5,30,000। বুঝছেন? পারবেন সবাই? কালকে সবাই এই অঙ্কটা করে নিয়ে আসবেন, এই সৃজনশীল পুরোটা। ঠিক আছে? ধন্যবাদ সবাই।